রাঘব চাড্ডা তিনি হচ্ছেন আম আদমি পার্টির পক্ষ থেকে বিজয়ী সাংসদ এবং লোকসভায় উনি বর্তমানে একজন চর্চিত মানুষ হিসেবে পরিচিত জনগণের কাছে। মূলত যুব সমাজরা ওনাকে বেশ সুন্দরভাবেই সাপোর্ট করছেন। কারণটা হলো তিনি লোকসভায় বর্তমানে বর্তমানে যে মানুষ যে প্রবলেমগুলো ফেস করছে সেই বিষয়ে উনি বেশ কিছু পয়েন্ট আলোকপাত করে তোলেন। তার মধ্যে আছে মোবাইলের রিচার্জের বিষয় আছে। রিসেন্টলি তিনি বলেছেন যে ম্যাটার্নাল লিভ যেহেতু আছে, তো পিতাদের পিতাদের জন্য সেরকম লিভের একটা ব্যবস্থা রাখা দরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে সর্বদিক থেকে মূল্যায়ন করে পয়েন্টগুলো তুলে ধরেছেন। তার মাঝে আছে আবার এই যে যারা প্রোডাক্ট তারপরে ফুড ডেলিভারি মানে করে এই সমস্ত কর্মীদের নিরাপত্তা সেফটি নিয়ে উনি লোকসভায় মানে তুলে ধরেছেন। তাছাড়া এভিয়েশন তথা এই যে বিমান যাত্রী যারা মানে এই এয়ারপোর্টের মধ্যে ফুডের যে এত হাই রেট যা মানুষ ফেস করে, তো এইগুলোর থেকে অনেকটা মানে রিলিফ হয়েছে ওনার এই পয়েন্টগুলো আলোকপাত করাতে। সো বেসিক্যালি এইখানে দাঁড়িয়ে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে আমরা দেখলাম যে আম আদমি পার্টির তারা যারা নেতৃবৃন্দরা রাঘব চাড্ডার এই যে পদক্ষেপ বা এই যে বলা, হ্যাঁ, ওনার এই সমস্ত কিছুর কারণে কিন্তু ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আম আদমি পার্টির থেকে অভিযোগ ওনার বিরুদ্ধে যে উনি আম আদমি পার্টির হয়ে কথা বলেন না, উনি বিজেপির হয়ে কথা বলছেন বা বা মানে বিজেপির স্বার্থেই কাজ করছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে তাদের এটা দলীয় সিদ্ধান্ত। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নিয়ে মানে রাঘব মানে চাড্ডাকে অনেকেই সমর্থন করছেন, আম আদমি পার্টির এই পদক্ষেপকে অনেকে সমর্থন করছেন না। তো এইখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা পার্টির যিনি প্রতিনিধি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে সমাজ সেবায় বা নিজেকে সেরকমভাবে আত্মোৎসর্গ করে তার সেই রাজনৈতিক পার্টির নিজস্ব যে পরিকল্পনা নীতি যা কিছু আছে সেটা সে তুলে ধরবে। বর্তমান যে এক্সিস্টিং যে সরকার আছে তাদের যে বর্তমান ইকোনমিক যে একটা সিস্টেম ওরা চালাচ্ছে পরিচালনা করছে, এখানে কোথায় ঘাটতি আছে, কিভাবে করলে পরে সকলের উপকার হতে পারে। সো এই জায়গায় দাঁড়িয়ে রাঘব চাড্ডা জি আম জনতার হয়ে কথা বলছে, ভালো কথা। কিন্তু আমি রাঘব চাড্ডাজি খারাপ বা নেতিবাচক দিক বা আম আদমি পার্টির নেতিবাচক দিক এইভাবে আমি এই কথাগুলো এখানে না বলে বলতে চাই যে একটা দলের এক পুরোপুরি নিজস্ব সোশিও ইকোনমিক প্ল্যান থাকে এবং সেই প্ল্যানটা কিভাবে মানুষের কল্যাণ করবে সেই জায়গায় দাঁড়িয়ে এক্সিস্টিং যে গভর্নমেন্ট সে যে দলই হোক না কেন, সে বিজেপি যদি হয় বিজেপি, কংগ্রেস হলে কংগ্রেস, তাদের নীতি কোথায় ঘাটতি আছে সেটা যে তুলে ধরার বিষয়টি, এইগুলোকে এইগুলোকে জনগণের সমক্ষে তুলে ধরাটা কর্তব্য। এখন বর্তমান যে এক্সিস্টিং প্ল্যান আমাদের সমাজ ব্যবস্থায় আছে, ইকোনমিক যে প্ল্যানটা সেটা একটা মিক্সড ইকোনমিক সিস্টেম। এবং আপনাদেরকে আগেও বলেছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে যে বর্তমানে চলছে বৈশ্য যুগের প্রাধান্য, অর্থাৎ পুঁজিপতিদের যুগ, ক্যাপিটালিস্ট যুগ চলছে বর্তমানে। এবং এই বৈশ্যরা মানে কি, যারা ব্যবসা করে পুঁজিবাদ বা পুঁজিপতি হওয়ার যে মানসিকতা থেকেই কিন্তু পুঁজিবাদের জন্ম হয়েছে। সো এটা একটা মানসিক বিকৃতি, একটা মানসিক স্তরে এই লোকগুলা একটা সংকীর্ণ মনের চিন্তাধারা যে না বেশি করে পুঁজি বাড়াতে হবে। তো সঞ্চয় কেন করে মানুষ, এই নিয়েও আমরা কিন্তু এর আগে তুলে ধরেছি ভিডিওতে, তারপরেও আমি পরে বলছি। তো বর্তমানে বিজেপি, বিগত দিনে কংগ্রেসও কিন্তু এই মিক্সড ইকোনমিক প্ল্যানিং পদ্ধতিতেই তারা কাজ করছে। এবং এই যে বৈশ্যপ্রধান যুগ বা ক্যাপিটালিস্টদের যে যুগ আমরা বললাম, এটা কীরকম, এটা হচ্ছে যে ক্যাপিটালিস্টরা যারা বুদ্ধিজীবী বিদ্যুৎ সমাজের মানুষ, হ্যাঁ, তাদেরকে ব্যবহার করে তারা তাদের সাম্রাজ্যবাদটা টিকিয়ে রেখেছে। এটা শুধু ভারতের ক্ষেত্রেই নয়, কিন্তু এটা হচ্ছে সমগ্র বিশ্বে। তো এই যে পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত এই বর্তমান বিজেপি সরকারও এই মিক্সড ইকোনমিকে একটা জগাখিচুড়ি ইকোনমিক পলিসিকে ধরে রেখে তারা দেশের মধ্যে সেরকমভাবে কাজ করছে। সো বেসিক্যালি এই জন্যই হয়তো বহুজনের সুবিধা হয়েছে, বহুজন লাভ পেয়েছে, হ্যাঁ, কিন্তু সবার কল্যাণ হয়নি। সর্বজন হিতায় সর্বজন সুখায়ও, হ্যাঁ, কাজ করতে হবে। সো এইখানে আমাদের এই জিনিসটাও বুঝতে হবে যে এই যে প্রপার সোশিও ইকোনমিক প্ল্যানটা যদি আমি চালু করতে পারি, ওই মাধ্যমেই আমাকে জনগণের সেবাটা
হ্যাঁ দিতে সুবিধে হবে যদি আমাদের সোশিও ইকোনমিক প্ল্যানে কোনো ঘাটতি না থাকে, কোনো ডিফল্ট না থাকে। সো এই জায়গায় আরও একটি পয়েন্ট আমি যোগ করতে চাই যে আজকে যদি আম আদমি পার্টির কাছে সেরকম সোশিও ইকোনমিক প্ল্যান থাকতো, সে অনুযায়ী রাঘব চাড্ডা যদি তাদের মানে জনগণের হয়ে বক্তব্য তুলে ধরতো, তাদের নীতি বা সিদ্ধান্ত বা কীরকমভাবে সমাজ পরিচালনা করবে সেইগুলি কিন্তু ফুটে উঠতো। কিন্তু এক্সিস্টিং যে প্ল্যান, সে যে বিষয় নিয়ে পয়েন্ট আউট করেছে লোকসভাতে, এই এক্সিস্টিং প্ল্যানের মধ্যে এগুলো হচ্ছে টেম্পোরারি রিলিফ দেবে হয়তো জনগণকে বা গ্রাহকদেরকে বা জনস্বার্থে, এগুলো টেম্পোরারি রিলিফ। আমাদের বর্তমান বিজেপি সরকারেরও এই যে সোশিও ইকোনমিক প্ল্যানের মধ্যে টোটালি ডিফল্ট আছে। সো এইখানে পুরো সিস্টেমটাকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে, পুরো সিস্টেমটাকে। আর এই সিস্টেমটাকে যদি পরিবর্তন না করা যায় তাহলে আম আদমি পার্টি বলুন, তৃণমূল বলুন, তারপরে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, বামফ্রন্ট বলুন বা তীব্রামথা আমাদের ত্রিপুরা রাজ্যের যে আঞ্চলিক দল হিসেবে মানে বহুলাংশে পরিচিত হয়ে গেছে। সো অনেকগুলো আঞ্চলিক দল আছে, সমাজবাদী পার্টি আছে অন্যদিকে, তারপরে আরও অন্যান্য অনেকগুলো পার্টি আছে। সো প্রত্যেকটা পার্টির নিজস্ব নিশ্চয়ই সোশিও ইকোনমিক প্ল্যান থাকা দরকার। যদিও মার্ক্সবাদের আছে ইকোনমিক থিওরি, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। এটা হয়তো মানসিক স্তরে বা চিন্তাধারার মধ্যে কল্পনার জগতে এটা না হয় অনেক ভালো, হ্যাঁ, কিন্তু বাস্তবে এটা প্র্যাকটিক্যালি ফেল্ড হয়েছে। সো এটাতে ডিফল্ট ছিল বলে মার্ক্সবাদ ফেল্ড হয়েছে। সো এখন পুঁজিপতিরা তো মানে কি করবে, এরা যেভাবে পারছে সেরকমভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে কীভাবে মুনাফাটা লাভ হবে, হ্যাঁ, স্বল্প ব্যয়ে অধিক ইনকাম কীভাবে করা যেতে পারে, কীভাবে 10 জন লোককে খাটিয়ে 200 জনের কাজকে তারা মানে কি বলবো, মানে 200 লোক যেখানে কাজ পেলে সুবিধা হয় সেই জায়গায় এরা 10 জন লোককে দিয়ে কাজ করা। আর বর্তমানে তো এআইয়ের যুগ চলছে, তো এআইয়ের যুগে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক বেকার ছেলে মেয়েরা যারা কিছু প্রাইভেট জব পেয়েছিল তারাও কিন্তু তাদেরও অপসারণ হয়ে গেছে। সো বর্তমান যুব সমাজে দেখা যাচ্ছে যে এক ধরনের মানে হতাশা। আরও একটা কথা বলি যে বছরের পর বছর পেরিয়ে একটার পর একটা যুগ আসবে। সো ব্যবসার ধরন ধারণ কিন্তু সব চেঞ্জ হয়ে যায়, যেমন ধরুন আগে প্রযুক্তিতে যেভাবে একটা বছর পর্যন্ত 10 বছর 15 বছর একটা ব্যবসা মানে ভালোই রকম চলছিল, বিশেষ করে এডিটিং থেকে শুরু করে আমি যদি প্রিন্ট মিডিয়ার ব্যাপারটাই ধরি না কেন, এখন এআই দিয়েই সব কিছু হয়ে যাচ্ছে। সো ব্যবসার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। অনলাইন শপিং থেকে শুরু করে মানুষ এখন বাজারে খুব কমই মানে ক্রেতারা খুব কমই বাজারে কিনতে যায়, জামা কাপড় থেকে শুরু করে বিউটি প্রোডাক্টস, কসমেটিক প্রোডাক্টস, এমনকি মেডিসিন। সো এই জায়গায় দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে যে ব্যবসার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন সব অনলাইন হয়ে গেছে। ব্যাংকিং সিস্টেমের যে পরিষেবা সেখানে চেঞ্জ হয়ে গেছে। ব্যাংকিং সিস্টেম তো আর শুধু খালি জনগণের করণের জন্য যে ব্যাংক খুলেছে সেই অর্থ মানে সেটা তো নয়, তাদের নিজস্ব একটা মুনাফা বৃদ্ধি একটা সেক্টর তৈরি করেছে। সো প্রাইভেট সেক্টর ব্যাংক বলুন, পাবলিক বা কমার্শিয়াল ব্যাংক যাই কিছু বলুন না কেন, সবগুলারই আউটপুট কিন্তু একটা হচ্ছে মানে সার্ভিসও মানুষকে দেবে, সেই সঙ্গে একটা মুনাফা তারা অবশ্যই হাতিয়ে নেবে। এইভাবেই মানে এই প্ল্যানগুলো চলে। সো এখন আমাদেরকে মুদ্রা কথায় আসতে হবে। মুদ্রা কথাটা হচ্ছে এইটা যে টোটাল সিস্টেমে যেহেতু ডিফল্ট আছে, এখানে অন্য কোনো দলের হয়ে যতই আপনি কাজ করতে যাবেন না কেন, আপনি রাজনীতিক ফিল্ডে আপনি ভূমিকা রাখেন না কেন, সেটা হয়তো টেম্পোরারি রিলিফ দেবে, একটা সময় পরে এটা ফেল্ড হয়ে যাবে। কারণ ওই যে চিন্তাধারা থেকে যারা মেকাররা ডিসিশন নেয়, এগুলো তো বাস্তবে প্র্যাকটিক্যালি তারা মানে পরীক্ষা করে কিন্তু করে না। তারা এমনিতেই এই জিনিসগুলোকে একটু গভীরভাবে অবজার্ভ করে, মূল্যায়ন করে, তারপর এই ডিসিশনগুলোকে মানে সিস্টেমে ফেলে লাগু করার চেষ্টা করে। আর এতে দেখা যায় যে পজিটিভ নেগেটিভ হয়ে যায়, এইটুকুন ভালো হলে বেশিরভাগটাই খারাপ হয়ে যায়। আলটিমেটলি ইকোনমিক প্রেশারটা জনগণকেই ভুগতে হয়, জনগণের উপরেই কিন্তু এটা আগে পরে মানে চাপিয়ে দেওয়া হয়, হ্যাঁ, এর ভর্তুকিটা জনগণের পকেট থেকেই দেওয়া হয়, অর্থাৎ আম আদমি পার্টি। আরেকটা কথা জানতে হবে আমাদেরকে সবাইকে, যে আম আদমি পার্টি বলে কিছু যে মানে পার্টিটা বলেছে যে আম আদমি বানিয়ে কেন রেখেছে বর্তমান সিস্টেমে পরিচালিত সরকারগুলি আজও আম আদমি সাধারণ জনগণ আমরা বলি কেন বানিয়ে রেখেছে, অসাধারণ কেন সবাই হচ্ছে না, আম আদমি কেন থাকবে? সবারই গুরুত্ব আছে, একটা পিঁপড়ের গুরুত্ব আছে, একটা গাছের গুরুত্ব আছে, একটা পশু পাখি সবার গুরুত্ব আছে আমাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের তো গুরুত্ব অবশ্যই আছে। সো তাদের সকলেরই একটা পার্সোনালিটি, সকলেরই চিন্তাধারা, সকলেরই খেয়ে পড়ে চলার ব্যাপারে যে সকলেরই অবদান আছে। এই সমাজে পরিষেবার আমরা সবাইকে সাহায্য করব কোঅর্ডিনেটেড কোঅপারেশনের মাধ্যমে। সো আমরা বাঙালি দলের সামাজিক অর্থনৈতিক দর্শন শ্রী প্রভাত রঞ্জন সরকার দিয়েছেন প্রাউড। এই প্রাউড তত্ত্বটা কিন্তু এটাই যে কোঅর্ডিনেটেড কোঅপারেশনের মাধ্যমে সমবায়িক
সংস্থার গড়ার মাধ্যমে, হ্যাঁ, ব্লকে ব্লকে, হ্যাঁ, ব্লকে ব্লকে মানে প্রত্যেক জায়গাতে স্থানীয় জনগণের 100% কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। এই অনেকগুলো মূল্যবান সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় প্রাউড করতে দিয়ে গেছেন, যার মাধ্যমে এই যে ডিফল্ট যে সিস্টেমটা, ডিফল্ট যে ইকোনমিক সিস্টেমটা বর্তমানে লাগু আছে যে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো সমাজকে পরিচালনা করছে, এইটাতে যে গলদ আছে, সেই ডিফল্ট সিস্টেমটাকে আমাদেরকে পুরো মানে ডিলিট করে দিতে হবে, বর্জন করতে হবে, ডাস্টবিনে ছুড়ে দিতে হবে, ডাস্টবিনে ছুড়ে দিতে হবে। জনগণ কংগ্রেস করে, জনগণ বামফ্রন্ট দলকে সমর্থন করে, জনগণ বিজেপি করে, ত্রিপুরা রাজ্যে আইপিএফটা তীব্রমথা করছে, জনগণ করছে। কেন করছে? অধিক থেকে অধিক মানুষ জানেই না। একটা সেন্টিমেন্ট, একটা জাতিগত সেন্টিমেন্ট, বিজেপির হিন্দু সেন্টিমেন্ট, কংগ্রেসের তারা বলে যে দেশের স্বাধীনতার মধ্যে তাদের অবদান, হ্যাঁ, তারপরে বামফ্রন্টের মতন কয়েকটা বিষয় দেখিয়ে জনগণকে তাদের সমর্থনে, হ্যাঁ, তাদের দলে তাদেরকে মানে অ্যাড করে নেয়। সো দেখুন, জাতিগত সেন্টিমেন্ট থাকবে, কিন্তু জাতিগত সেন্টিমেন্ট যদি উগ্রতার মাত্রা মানে উগ্র পর্যায়ে চলে যায়, উগ্রতায় চলে যায়, তাহলে এটা খুব খারাপ। আমাদেরকে মনে রাখতে হবে যে রাজনীতি করতে গেলে বা যেহেতু বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি ছাড়া সমাজের সেবা দেওয়া বা কল্যাণ করা বা ডিসিশন তৈরি করা, পরিকল্পনা মাধ্যমে গ্রহণের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়া, এছাড়া বিকল্প কিছু নেই। কাজে বর্তমান এক্সিস্টিং যে ডেমোক্রেটিক আমাদের সিস্টেম আছে, তার মধ্যে এই রাজনীতিটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সঠিক পরিকল্পনা নেব, সেই পরিকল্পনার মাধ্যমে প্রত্যেকের কর্মসংস্থান হবে শিক্ষান্তে, বেকারও কেউ থাকবে না, আর কেউ অবহেলায় অনাদারে এভাবে পড়ে থাকবে না। পিছিয়ে পড়া প্রত্যেকটা মানুষের জন্য সংরক্ষণ চাই, এসসি এসটি ওবিসির সংরক্ষণ, বা এইগুলো আসলে গুড়াই যে গলদ আছে, আর এগুলো আসলে সমাজের মধ্যে বৈষম্য তৈরি করে। কাজে যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে তারও ফর্মুলা প্রাউড করতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ঋষিশ্রী প্রভাত রঞ্জন সরকার। সো আমাদেরকে আজকে ভিডিওটা লেংথি হয়েছে, তবু আপনারা এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। হ্যাঁ, রাঘব চাড্ডা ইয়াত আইকন হিসেবে যেটুকুন বলছে সেটা টেম্পোরারি রিলিফ দেবে, আর আমরা বাঙালি আমরা প্রাউড দর্শনে বিশ্বাসী, এবং প্রাউড দর্শনটা হচ্ছে প্রয়োগভূমিক একটা তত্ত্ব, যেটাকে আমাদের কাছে যদি আপনারা জানতে চান যে আপনারা কোথায় প্র্যাকটিক্যালি কী করেছেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেই ডেমনস্ট্রেশনটা দেখাবো। আমরা প্র্যাকটিক্যালি এটা কাজের মাধ্যমে সেটা যে ফলপ্রসূ হয় আমরা সেটা দেখাতে পারবো, এবং আমরা বাঙালি দলকে যদি ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয়, অন্তত 3 বছরের মধ্যেই আমরা ব্যাপক রকম পরিবর্তন নিয়ে আসতে পারবো এবং সকলের উপকার হবে। কাজে আমাদেরকে ত্রিপুরা রাজ্যকে নিয়েও ভাবতে হবে, আমাদের ত্রিপুরা রাজ্যের পরে আমাদের বাংলার সমস্ত অঞ্চলের মানুষের কথা ভাবতে হবে, বাংলার বাইরে যত সমাজের মানুষরা আছে প্রত্যেক স্টেটের মানুষরাও যখন এগিয়ে আসবে, কারণ আমরা বাঙালি যখন জেগে যাবে, আমরা বাঙালি যখন ভালো কিছু দেওয়া শুরু করবে, সেই সঙ্গে অন্যান্য দল কেন পিছিয়ে থাকবে? সবাই আমরা একে অপরের হাত ধরে আমাদের ভারতবর্ষকে আগে সাজাবো, গুছাবো, সার্বিক পরিবর্তন ওইখানেই আনতে হবে। একমাত্র বিকল্প বর্তমানে হচ্ছে প্রাউড, মার্ক্সবাদ নয়, পুঁজিবাদ নয়, একমাত্র বিকল্প হচ্ছে প্রাউড, আর প্রাউডই আনবে সার্বিক পরিবর্তন। সো আমি আর ভিডিওটি লেংথি করছি না, সবাইকে বলবো আপনারা আমরা বাঙালি দল মানে খুব শীঘ্রই যোগদান করুন আর কাজে লেগে পড়ুন। সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ, আর সাত্ত্বিকী শান্তি প্রতিষ্ঠার কাণ্ডারি বিপ্লবের অগ্রদূত আমরা বাঙালি জিন্দাবাদ। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।